হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে গ্রিক মুদ্রা সম্পর্কে, বা যেটাকে গ্রিক কয়েন্সও বলা হচ্ছে। তো এই গ্রিক মুদ্রা বা গ্রিক কয়েন্স এই টপিকটা কি রয়েছে এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো কি বলেছে, যে খ্রিস্টপূর্ব 5ম শতকের অনেক আগেই গ্রিসের প্রায় সর্বত্র বিনিময় প্রথা এর পরিবর্তে অর্থনীতির মুদ্রার ওপর নির্ভরতা কিন্তু শুরু হয়েছিল। এই যে আমরা অর্থনীতি বলি বা অর্থনৈতিক বিষয় যেটা বলি, এই অর্থনীতির মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো দেখি সেটা নিয়ে যদি বলি, এই অর্থনীতির মধ্যে কিন্তু আমরা দেখব সেখানের মুদ্রা সম্পর্কে, ব্যবসা বাণিজ্য, এই বিষয়গুলো কিন্তু মূলত অর্থনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। তো এই যে আমরা গ্রিক মুদ্রা নিয়ে পড়ছি বা গ্রিক কয়েন্স নিয়ে পড়ছি বা জানছি, এই মুদ্রাটাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো মূলত এখানে বলেছে খ্রিস্টপূর্ব 5ম শতকের অনেক আগে গ্রিসের প্রায় সর্বত্র, অর্থাৎ সব জায়গায় কি হতো, বিনিময় প্রথার পরিবর্তে অর্থনৈতিক মুদ্রার নির্ভরতা শুরু হয়। প্রথম দিকে কি ছিল, এই বিনিময় প্রথার কিন্তু যে বিনিময় প্রথাটাই প্রচলিত ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় অর্থনীতির মুদ্রার যে নির্ভরতা শুরু হয়েছিল। বলেছে একমাত্র ব্যতিক্রম ছিল স্পার্টা। সেখানে সোনা কিংবা রূপোর নয়, লোহার ক্ষুদ্রাকৃতি চাকতির মতো বিক্রিবাট্টা, চাকতির মাধ্যমে বিক্রিবাট্টাটা কিন্তু চলতো, কারণ সেখানে মূল্যবান ধাতু বেশ অভাব ছিল। অর্থাৎ এই যে স্পার্টা যে জায়গাটা রয়েছে, সেখানে কি হতো, যে সোনা কিংবা রূপার নয়, সেখানে হচ্ছে লোহার যে ক্ষুদ্রাকৃতি চাকতি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু বিক্রিবাট্টা, ব্যবসা বাণিজ্যের যে বিক্রিবাট্টা সেটা কিন্তু চলতো। কারণ কেন এটার মাধ্যমে চলতো, কারণ সেখানে হচ্ছে মূল্যবান যে ধাতুগুলো রয়েছে সেটার কিন্তু খানিকটা অভাব ছিল। বলেছে গ্রিসের প্রতিটি নগর রাষ্ট্রে পৃথক বা বলা চলে নিজস্ব মুদ্রা ব্যবস্থা ও পরিমাপ পদ্ধতি কিন্তু ছিল। নগর রাষ্ট্র বলতে কিন্তু পলিসকে বোঝানো হয়। তোমাদের সিলেবাসের মধ্যে এই গ্রিস পলিস বা গ্রিকের যে পলিসটা রয়েছে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই পলিস বলতে কিন্তু নগর রাষ্ট্রকেই বোঝানো হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, গ্রিসের প্রতিটা নগর রাষ্ট্রে পৃথক, অর্থাৎ আলাদা, বা যেটা বলা যায় যে নিজস্ব যে মুদ্রা ব্যবস্থা এবং যে একটা পরিমাপ পদ্ধতি সেটা কিন্তু ছিল। আচ্ছা, বলেছে পরবর্তীকালের মুদ্রা ব্যবস্থায় বেশ কয়েকটি গ্রিক মুদ্রার অনুকৃতি লক্ষ্য করা যায়। সেখানে পরিচিত নাম হলো এথেন্সের ড্রাকমা, যা ছিল 4.3 গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা। এই যে ড্রাকমা যেটা ছিল, এটা কিন্তু এক ধরনের যে রৌপ্য মুদ্রা কিন্তু ছিল। এছাড়াও রয়েছে কোরিন্থের স্টেটার, ঠিক আছে, এটা রয়েছে হচ্ছে যে রৌপ্য মুদ্রা, এটাও একটা রৌপ্য মুদ্রা। এই স্টেটারটা ছিল 8.6 গ্রাম ওজনের এবং এটাও ছিল একটা রৌপ্য মুদ্রা। এছাড়াও ছিল হচ্ছে ওবল, যা ছিল ব্রোঞ্জ মুদ্রা। অর্থাৎ কি হচ্ছে, সেখানের পরিচিত কিছু নাম, অর্থাৎ পরবর্তীকালে আমরা মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে কি দেখতে পাবো, বেশ কিছু গ্রিক মুদ্রার অনুকৃতি লক্ষ্য করা যায়। সেখানে পরিচিত নাম হলো এথেন্সের ড্রাকমা, যেটা কি ছিল, একটা রৌপ্য মুদ্রা ছিল। এছাড়াও কোরিন্থের স্টেটার, যেটাও একটা রৌপ্য মুদ্রা ছিল, এবং আরেকটা ছিল ওবল নামে, যেটা ছিল হচ্ছে যে ব্রোঞ্জ মুদ্রা। এছাড়াও নিকট প্রাচ্যের যে মুদ্রা মিনাও কিন্তু কেনাবেচার মাধ্যম হিসেবে কিন্তু গ্রিসে ব্যবহার করা হতো। তেতার তেমোরিয়ান যে নামে কিন্তু গ্রিসের একটা যে আমরা অপর কি দেখতে পাবো, যে অপর রৌপ্য মুদ্রা কিন্তু প্রচলিত ছিল, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও বলা যায় যে এটি ছিল পরবর্তী কালের মুদ্রা, ঠিক আছে? তাহলে এই যে তেতার তেমোরিয়ান যে মুদ্রাটা রয়েছে, এটা কি দেখতে পাবো, একটা রৌপ্য মুদ্রা গ্রিসে প্রচলিত ছিল। এটা ছিল মূলত পরবর্তী কিছুটা পরের কালের মুদ্রা।
এথেন্সের সোলেনের সময় দেবী এথেনার বাহন প্যাঁচার ছাপযুক্ত একটি মুদ্রার প্রচলন ব্যবহার করা হয়, সেটি আউস নামে কিন্তু পরিচিত ছিল। এছাড়াও আমরা দেখতে পাবো এই মুদ্রা ব্যবস্থাটা কিন্তু গ্রিসের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু মুদ্রা ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এবং এই মুদ্রা ব্যবস্থা কিন্তু বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন নামে কিন্তু মুদ্রাগুলো প্রচলিত ছিল। কোথাও রৌপ্য মুদ্রা ছিল, কোথাও ব্রোঞ্জের মুদ্রা ছিল, এবং মুদ্রাগুলোর কিন্তু নামকরণও বিভিন্নভাবে কিন্তু করা হয়ে থাকে। এছাড়াও বলেছে গ্রিসে এহেন নানারূপী মুদ্রার উপস্থিতি বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যেকার আঞ্চলিক স্বাতন্ত্র্যের কথা কিন্তু যে মনে করায়। এছাড়াও বলা যায় এই মূল্যমানের নিরীক্ষে মুদ্রাগুলিকে সাজালে সেটা অনেকটা এরকম সমীকরণে ধরা দেয়, অর্থাৎ মূল্যমান এখানে কি বলেছে দেখো, 1 মিনা ইজ ইকুয়াল টু 100 দ্রাঘমা, 100 দ্রাঘমা ইজ ইকুয়াল টু 600 ওবল, এবং 600 ওবল ইজ ইকুয়াল টু 150 তেতার তেমোরিয়া। এটা একটা কিন্তু মূল্যবান হিসেবে যদি মুদ্রাগুলিকে সাজানো হয় এরকম কিছুটা কিন্তু রূপে দেখিয়ে থাকে। তাহলে এই যে গ্রিক যে কয়েন্সের যে বিষয়টা রয়েছে, এটা আমরা কি দেখতে পাবো, অর্থনৈতিক একটা যে মুদ্রা নির্ভরশীলতা কিন্তু শুরু হয়েছিল এই গ্রিসের প্রায় অনেক জায়গায় আমরা এই বিষয়টা দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, সেখানে বিভিন্ন জায়গায় কি চলে যে নিজস্ব কিছু মুদ্রা ব্যবস্থা এবং নিজস্ব কিছু পরিমাপ পদ্ধতিও পরিচিত ছিল, এবং সেখানে বেশ কিছু মুদ্রা নামগুলি কোন কোন মুদ্রা, যেমন রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল, ব্রোঞ্জের মুদ্রা প্রচলিত ছিল, এবং সেক্ষেত্রে বেশ কিছু মুদ্রার নামগুলি নিয়েও কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সুতরাং আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।